কোনো একটি বা দুটি মিডিয়া আউটলেট যদি কাজ করে তাহলে হবে না, আমাদের সবাইকে মিলে করতে হবে। তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে জুলাই অগাস্টের এই আন্দোলন। এক আবু সাইদ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন যে সাহস করে একবার দাঁড়ালে আসলে বিজয় আসতে খুব বেশি সময় লাগে না। এবং আবু সাইদের পথ ধরে বাংলাদেশের বহু তরুণ বন্দুকের নলের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়েছে এবং কেউ ভয় পায়নি, এবং যে কারণে 70-80 জনের মতো শিশুকেও জীবন দিতে হয়েছে আন্দোলনে, এবং শেষ পর্যন্ত আমরা বিজয়টা অর্জন করতে পেরেছি। তো আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে সাহসের সঙ্গে বাংলাদেশে যেন ভবিষ্যতে গণমাধ্যম মর্যাদাশীল হয়, আমাদেরকে কেউ যেন পাপেট মিডিয়া না বলে, আমাদের যেন কেউ সোল্ড মিডিয়া না বলে, ইন্ডিয়াতে যেমন গদি মিডিয়া বলা হয়, এবং আমাদেরকে সবাই যেন সম্মান করে। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে মামলা না হয়, আমাদের যেন হাত করা পড়তে না হয়, আমাদের দিকে যেন একটু পচা ডিম বা স্যান্ডেলস ছুঁড়ে না মারে। আমরা যেন একটা সম্মানীয় পেশা বা মর্যাদাশীল পেশার একজন সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি। এই সহযোগিতা আমি আপনাদের কাছে, আমরা সবাই মিলে পরস্পরকে সহযোগিতা করতে চাই। তো আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন আহ্বান করছি, প্রফেসর রিয়াজ এই সব প্রশ্নের জবাব দেবেন। আমার দিক থেকে কিছু দেবার থাকলে আমি চেষ্টা করব। আমি হাসিফকে দেখলাম, রেজা আপনারা হাত তুলেছিলেন। মাইক্রোফোন প্লিজ। পেছনে পেছনে একটু আপনারা পরিচয়গুলো দিয়ে। আমার নাম হাসিফ, আমি চ্যানেল কাজ করি। আমার আসলে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে কি, যেহেতু রাষ্ট্রের সবগুলো অঙ্গের প্রতি নাগরিকের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা কাটাতে আপনাদের এই সংলাপ যেটা আপনারা দেশ জুড়ে করবেন, সেটা আসলে কিভাবে রাষ্ট্রকে এবং নাগরিককে পরবর্তী বিষয় স্থাপনের সহযোগিতা করবে, এইটা একটা। আর আপনাকে যেহেতু পেয়েছি সেহেতু আমি একটু বাকি সুযোগ দিতে চাই স্যার। সেটা হচ্ছে এই অভ্যুত্থান নিয়েও দূরবর্তী দেশ কিংবা পার্শ্ববর্তী দেশের নানান ধরনের স্টেট স্পন্সর্ড মিসইনফরমেশন স্প্রেডিং আমরা দেখতে পাচ্ছি, যে সংখ্যালঘু নিয়ে অনেকে কথা বলছে, দাবি করছে, আবার কারো কারো বারবার নিয়ে বাংলাদেশ অংশটাই থাকছে না। সেক্ষেত্রে অতীতের মতোই এই যে দূরদেশী কিংবা প্রতিবেশী যেই হোক না কেন, তাদের এই যে নানান ধরনের ইন্টারফিয়ারেন্স, সেটা কি বর্তমান সময় কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে? আমাদের সিজিএস এর পক্ষ থেকে এই সংলাপগুলো কিভাবে প্রভাবিত করবে, প্রথম কথাটা হচ্ছে যেটা আমরা মনে করি যে 15 বছর পরে হলেও বাংলাদেশের নাগরিকরা কথা বলার সুযোগ পেয়েছে, অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা থাকে, সেই দরজাটা আমরা খুলতে চাই। এবং তারই পরিপ্রেক্ষিতে যে কারণে আমরা বলেছি আমরা বিশ্বাস করি, আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার কিছু করতে পারবে সেটার উপর যেন নির্ভর না করেন। আমাদের প্রত্যেকের ভূমিকা আছে, আসুন আমরা সেই ভূমিকা পালন করি। ফলে নাগরিকদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে, যে কারণে আমি বলেছি এটা কেবল সিজিএস এর দায়িত্ব না, আপনারাও যুক্ত হন, সকলে মিলে এই দরজাগুলো খুলুন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই বার্তাগুলো পৌঁছবে, বার্তাগুলো যারা দায়িত্বে আছেন, দেখুন আমি যারা ক্ষমতায় আছেন আমি বলিনি, আমি বলেছি যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বে আছেন তারা সবটাই জানবেন তা তো নয়, আসুন আমরা তাদের জানানোর ব্যবস্থা করি। তারা নিশ্চয়ই এগুলি, এবং এরা তো এই সমাজের মধ্য থেকে এরা বিভিন্নভাবে যুক্ত ছিলেন, তো ফলে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো আশা করি। আমরা একা পারবো না, আমরা সকলে মিলে পারবো। এটা তাদের সহযোগিতা করা এবং তাদেরকে এক অর্থে পথ নির্দেশও করা। ফলে এটা আমাদের প্রত্যাশা, কিন্তু আমরা একা পারবো না। আপনাদের কাছে এই প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, একটা অন্যতম কারণ, যে আপনাদের কাছে আমরা এই সহযোগিতাটা চাই, আমাদের জন্য নয়, সিজিএস এর জন্য নয়, সহযোগিতাটা চাই। এই আলোচনাটাকে আপনারা আনুন, সকলের জন্য দরজাটা খুলে দিন, সকলকে কথা বলতে দিন। কারণ
সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিকরা। দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই আপনাকে, এটা আমাদের সংশ্লিষ্ট নয়, সেই জন্য আমি খুব সংক্ষেপে বলবো। আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। আপনি বিশেষ করে দূর দেশ, প্রতিবেশী দেশ, আমি একটু স্পষ্ট করে নাম ধরে বলি, ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে তথ্য দেয়া, সত্য ঘটনা তুলে ধরা। যেটা আপনারা কেউ কেউ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় আমার কাছে কথা বলার চেষ্টা করেন, আমি চেষ্টা করি। আমি তাদেরকে বলেছি একটা কথাই, আপনারা ঢাকায় যান, বাংলাদেশে যান, ঘুরুন, দেখুন, তারপর আপনারা যা লিখবেন সেটাই। একই কথা আমরা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন, তাহলেই হবে। কারণ অন্যদেরকে এরকম মনে করার কোনো কারণ নেই যে তারা তথ্যটা বুঝতে পারবেন না, তাই তো? তাহলে আসেন, যারা গবেষণা করছেন তাদের বলি, যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য, প্রকৃত তথ্য তুলে ধরি। এটাই সবচেয়ে বড় ভূমিকা আমরা এখন ভারতীয় গণমাধ্যম বিশ্লেষক, অংশত ভারতীয় এস্টাবলিশমেন্ট যে প্রচারণটা চালাচ্ছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অবস্থান এটাই। আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে আপনি জানেন স্যার, গতকালকে টিআইবি থেকে 55টা রাষ্ট্র সংস্থার ওনারা একটা তালিকা দিয়েছেন বা একটা কার্যক্রম দিয়েছেন। সেখানে ওনারা দুটি বিষয় খুব গুরুত্ব আরোপ করেছেন। একটি বিষয় হচ্ছে যে একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না, কিংবা আবার আরেকটি প্রস্তাবনায় ছিল হচ্ছে যে একই ব্যক্তি 2 মেয়াদের বেশি তারা সরকারের দায়িত্বে বা ক্ষমতায় থাকতে পারবে না। আমার যিনি জানতে চাও স্যার, আপনি এর সাথে কতটুকু একমত এবং আসলেই এটি কার্যকরী করা সম্ভব কিনা? তাহলে আমরা মনে হয় একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে পারবো। আমার দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে জিরো ভাই আপনার কাছে, যেটি রাষ্ট্রের যে কাঠামো, প্রশাসনিক কাঠামো, সেখানে রন্ধে রন্ধে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেটি মুক্ত করার ক্ষেত্রে এই সংলাপ আসলে কতটুকু কার্যকর হবে এবং সেখানে সাধারণ মানুষের কথা আদৌ প্রতিফলিত হবে কিনা সেই রাষ্ট্র সংস্কারের প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে? আপনি জানেন সেটা ভালো করে, সেটির ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ গুলো কি কি থাকতে পারে সেটি একটু যদি জানাতেন। আর ছোট একটা ইনকোয়ারি, কেন বরিশালে সংলাপটি বলছেন? অ্যাজ আই এম ফ্রম বরিশাল। আয়োজন করুন বরিশালে। আমরা টিআইবির যেই প্রস্তাবগুলো সেগুলো আমি দেখেছি। এখন আমি যে উত্তরটা দিচ্ছি এটা আমি ব্যক্তিগত অবস্থান থেকে বলছি, এটা সিজিএস এর অবস্থান নয়, কারণ সিজিএস আলাদাভাবে কোনো অবস্থান নিচ্ছে না। এবং আমাদের সিজিএস এর পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে, যেমন ধরুন আমাদের প্রথম যেই সংলাপ সেটা হবে 31 তারিখ, সেটার বিষয় হচ্ছে সংবিধান। সেখানে আমরা এই প্রসঙ্গগুলো আশা করছি অন্যরা আলোচনা করে এক ধরনের পরামর্শ হয়তো তৈরি করা যায়। আপনি টিআইবির যে প্রস্তাবগুলো বলেছেন, বিশেষ করে টিআইবির দুটো প্রস্তাবের কথা আপনি বলেছেন। এর একটি হচ্ছে যে ক্ষমতা যেন এক কেন্দ্রীভূত না হয়, সেহেতু আমি তার সঙ্গে আরও কয়েকটা জিনিস যুক্ত করে দিতে চাই। তারা তো বলেছেন যে দলীয় প্রধান এবং সরকার প্রধান যাতে এক না হয়। প্রকৃতপক্ষে অধিকাংশ, এমনকি ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না, এটাই স্বাভাবিক। এমনকি লিডার অফ দি হাউসও হন না, লিডার অফ দি হাউসও ডিফারেন্ট হয়। এই সংস্কারগুলো করা খুবই জরুরি। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। তার বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। ফলে 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট, যেমনটি অন্যত্র হয়ে থাকে, মানে ওয়েস্টমিনস্টার স্টাইলে নয়, প্রেসিডেন্সিয়াল ফর্মে অধিকাংশ ক্ষেত্রে টার্ম লিমিটটা থাকে আর কি।
কিন্তু এটা বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে এইটা বিবেচনায় নেওয়া খুবই জরুরি। রেজা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আপনি বলছিলেন যে প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এটা আমরা সবাই জানি। আসলে দুর্নীতির বাইরে আমরা কেউই এই সমাজে, রাষ্ট্রে এখন বাস করতে পারি না, চাই কিংবা না চাই, আমাদেরকে বাধ্য করছে। এখন সিজিএসের এই সংলাপ বা কার্যক্রম বা আমাদের সম্মিলিত কার্যক্রমে সেটা হবে কিনা, এটা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। সরকারের দায়িত্ব আছে, রাজনীতিবিদদের দায়িত্ব আছে, আমি মনে করি নাগরিকদেরও দায়িত্ব আছে। এখন আমাদের কথা সরকারের বা দায়িত্বে, যেটি প্রফেসর রিয়াজ বলছিলেন, তারা শুনবেন কি শুনবেন না। ক্ষমতায় যাওয়া অনেক সময় সহজ, নানা কারণে নানা পরিস্থিতিতে আপনি যেতে পারেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেতে পারেন, কিন্তু বের হওয়া একটু কঠিন। এবং বের হলে শান্তিতে স্বস্তিতে থাকা বা সম্মানের সঙ্গে থাকা, সেটাও কঠিন। আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে ইতিহাস দেখি, ৭৫ দেখি, আমরা যদি ৯০ দেখি, আমরা যদি ২০০৬ দেখি, কিংবা ২০০৭-৮ যারা দায়িত্বে ছিলেন তাদের পরিণতিটা কি হয়েছিল, কিংবা শেষ পর্যন্ত ২৪-এর ৫ই আগস্টে কি হয়েছে, সেটা আমরা সবাই জানি। কাজে এখন যারা দায়িত্বে আছেন তারা যদি শোনেন এবং তারা যদি কাজ করেন এবং আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, এবং একদিন দুদিনে বা ৫ মাসে ২ বছরের দুর্নীতি মূলোৎপাটন হবে, সেটা সম্ভব হবে না। এটি হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কারের কথা। সংস্কার শব্দটা আমার কাছে বিগত ১৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনা যেরকম আমরা শুনেছি, কথায় শুনেছি, কাজে কিছুই হয়নি, সেরকম মনে হয়। যে কারণে সিজিএসের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশালের প্রশ্ন যদি বলেন, আপনি বরিশালের অন্যান্য জেলারও আছেন, গত ২-২.৫ বছর ধরে আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায়, অন্তত ২০টি জেলায় আমরা প্রোগ্রাম করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। এবং আমরা আপনার বরিশালে অন্তত আমার যতদূর মনে পড়ে, আমার সহকর্মীরা আরও ভালো বলতে পারবেন, ৩-৪ বার গিয়েছি, আমি নিজেও গিয়েছি, নানা রকমের প্রোগ্রাম করেছি। এবং আমরা চাই আসলে বাংলাদেশের প্রতিটি জেলায় আনাচে কানাচে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে। কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্কের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, শুধু এটা আমাদের এই প্রতিষ্ঠানের বা ব্যক্তিগতভাবে আমার বা প্রফেসর রিয়াজের কাজ না, আমাদের সবার কাজ। আমরা সবাই মিলে করবো এবং সারা দেশ জুড়েই করবো আসলে। মাইক প্লিজ। আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট। আমি দুটো বিদেশি পত্রিকা লিখে আছেন, গ্লোবাল এন্ড গ্যাস আউটলুক। তো স্যার, আমি জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম, আপনাকে পাইনি, তো আপনাকে দেখে আমি আনন্দিত। বাট আমার প্রশ্ন হচ্ছে স্যার আপনাকে এবং জিজু ভাইকে, যে আপনারা সিজিএস অনেকদিন ধরে বিভিন্ন সংলাপ করছিল, তো এখন নতুন প্রেক্ষাপটে আবার নতুন ধরনের সংলাপ, এবং আমরা জানি নতুন একটা গভর্নমেন্ট হচ্ছে এবং আফটার 15 ইয়ার্স অফ মিসরুল এন্ড করাপশন। আমি জানতে চাচ্ছি যে আপনাদের মেইন ফোকাসটা আসলে কোন দিকে হবে? আমরা জানি ব্যুরোক্রেসি, তারপর পুলিশ, সব জায়গায় আপনার দুর্নীতি, এবং এটা জিজু ভাই যেটা বলেছেন রন্ধ্রে রন্ধ্রে। আমার স্পেসিফিক কোশ্চেন হচ্ছে, আপনারা কতগুলো ডায়ালগ করবেন, কবে নাগাদ আপনারা একটা রিকমেন্ডেশন দিবেন, এবং আপনাদের যে একটা চেঞ্জ, একটা আমাদের যে আপনি বলেন যে কনস্টিটিউশন চেঞ্জ বা হোয়াটএভার নিডেড, আমরা যে অবস্থায় আছি, তা আপনাদের রিকমেন্ডেশন গুলো কিভাবে আসলে প্রতিফলিত হবে, আর এই ক্ষেত্রে আপনাদের আসলে টাইমলাইনটা কি হবে, আর আপনি মনে করেন আসলে কতদিনের মধ্যে এই ধরনের রিফর্ম গুলা হলে বাংলাদেশে একটা সুগঠিত একটা ডেমোক্রেসির দিকে আসলে যেতে পারবে? ধন্যবাদ। আমার মনে হয় ৩-৪টে প্রশ্ন নেই, প্রফেসর রিয়াজ যদি নোট রাখেন, আমিও নোট রাখছি। এখানে ইফতেখার প্রশ্ন করতে চাইছেন, পেছনে আরেকজন, এবং আমি আপনাদের ৩ জনের প্রশ্ন নিচ্ছি। আমার ঝুমুর বাড়ি ডিভিশন আছে। আপনারা কিছু বলছিলেন যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষয়টি, এবং এই 2 বছর বা 4 বছর, 2 বছর বা 2 মাসে এই দুর্নীতি দূর করা সম্ভব নয়। আপনারা অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক, আমার আগের যিনি প্রশ্নকর্তা তিনিও বলছিলেন যে একটা টাইম লাইনের কথা। আপনারা কি মনে করেন যে দুর্নীতি দূর হলে তারপর নির্বাচন নাকি তার আগে নির্বাচন, কোনটাকে আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক সাজেস্ট করে? ইফতেখার প্লিজ। আমি একটু সাপ্লিমেন্ট করব প্রশ্নটাকে। আমার একটা ছোট অবজারভেশন প্লাস প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে এর আগে যতগুলো বড় ম্যাচ সারপ্রাইজিং হয়েছে,
প্রতিটাতেই দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ইস্যুটা ছিল আন্দোলনের সময় প্রবলেম, কিন্তু আন্দোলনের পরে যখন যে দায়িত্ব নেয় তখন পলিটিক্যাল বিষয়গুলো সামনে দেখে আসে, সাংবিধানিক আরো নানা কিছু। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই যে ইভেন আপনাদের দাবির মধ্যেও বা আপনাদের আলোচনা সংলাপে যে ইস্যুগুলো আপনারা এনেছেন, সেখানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান স্পিরিট যেটা ছিল, চাকরি, কর্মসংস্থান, জীবিকা, এই ইস্যুগুলো মনে হচ্ছে যে একটু গুরুত্বটা একটু কম পেল কিনা আপনাদের সংলাপের আলোচনায়। দ্বিতীয়ত হচ্ছে যে দ্রব্যমূল্য একটা বিগ ইস্যু, বিশেষ করে এরকম একটা বড় বন্যা গেল, বন্যার পরে এটার কনসিকুয়েন্স তো আমরা মেবি সম্ভবত আগামী নভেম্বর থেকে দেখতে পাবো মার্কেট। তো এইটা কিন্তু রিফ্লেক্টেড হবে পলিটিক্স। তো আপনাদের পলিটিক্যাল অনেক কিছুই হয়তো এই দ্রব্যমূল্য সহ অর্থনৈতিক নানা কারণে ডিফারেন্ট শেপ পাবে। তো এই বিষয়গুলো আপনারা আমলে নিয়ে সংলাপগুলো করবেন। ধন্যবাদ। যে পেছনে আমি একটু সব প্রশ্ন একটু পরে আমি আসি। আমি স্যার সালাম, আমি মুক্তা বৈশ্বিক থেকে কাজ করি। স্যার আপনাকে যেহেতু পেয়েছি, আপনার বিভিন্ন লেখা যেগুলো পড়ে এর আগে দেখেছি যে আপনি দেশের নানা দুর্নীতি, নানা অনিয়ম নিয়ে লিখেছেন। তো এক্ষেত্রে একটু জানতে চাইবো যে আপনি যেটা বলছেন যে আলোচনা করা বা সিজিএর যে আলোচনা করা, সেখানে সাধারণ মানুষের যে পার্টিসিপেশনটা আপনারা এক্সপেক্ট করেছেন বা প্রত্যাশা করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এই আলোচনায় রাজনৈতিক দলগুলোকে আপনারা ইনভলভ করবেন কিনা? কারণ পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া তো আসলে কোনো কিছুই করা সম্ভব না। এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করবেন কিনা? আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, এবং আপনার কি মনে হয় যে থিঙ্ক ট্যাঙ্কার হিসাবে, যে আগে আমরা যেটা দেখেছি যে কিছু এক পেশে কিছু নিউজ হতো, কয়েকটি রাজনৈতিক দল কোনো কিছু করলে বা আমরা সেখানে নিউজ দিতাম না, আমরা ফ্যাসিবাদ সরকার বলি বা আমরা বলি এককেন্দ্রিক শাসন, সেই ভয় ভীতি কিন্তু গণমাধ্যম পেয়ে এসেছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি নানা ধরনের ইনফরমেশন নানাভাবে এসেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গণমাধ্যম বা জাতীয় গণমাধ্যমগুলো তা সব জায়গা থেকে নিউজগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা বা ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। যদি না এসে থাকে তাহলে সেটা কি অন্তর্বর্তীকালীন সরকারের গভীরতা কি ইতিমধ্যে শুরু হয়েছে, নাকি গণমাধ্যমগুলো আসলে ভীতির সম্মুখীন? আগেও যেভাবে ভয় ভীতি পেয়েছে, দুইটা এখানে উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে 15ই আগস্ট আর একটা ঘটনা হচ্ছে 21শে আগস্ট। 15ই আগস্টের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, 21শে আগস্টের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, কিন্তু 21শে আগস্টের ঘটনা আমরা সেই দিন কয়টা গণমাধ্যমে আমরা দেখেছি জাতীয় পর্যায়ে, 15ই আগস্টের ঠিক একই অবস্থা কয়টা গণমাধ্যমে আমরা দেখেছি, বিশেষ করে জাতীয় গণমাধ্যমে আমরা দেখেছি কিনা, এই বিষয়টা যদি একটু দেখা হয়। তো সেই ভয়ের সংস্কৃতিতে আমরা যা পড়েছিলাম, সেখান থেকে আপনারা এখানে বলছেন যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ করছেন, তো আপনি কি মনে করছেন আমাদের ভয়ের সংস্কৃতি চলে গিয়েছে এবং আমরা আসলে সংলাপ করার জন্য প্রস্তুত? ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আপনাদের কাছে পরে আসছি। প্রথম প্রশ্নটা ছিল যে কত দ্রুত রিকমেন্ডেশনগুলো প্রকাশ করা হবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটা সংলাপের পর তার সারসংক্ষেপ এবং রেকমেন্ডেশনগুলো ইমিডিয়েটলি পাবলিকলি অ্যাভেলেবেল করা। যেমন ধরুন, মানে স্বল্পতম সময়ে আমরা 8টি সংলাপ শেষ করে তারপরে এই সংলাপগুলোর সারাংশ প্রকাশ করব, তা সেরকম পরিকল্পনা করছি না। আমরা প্রতিটার সাথে সাথেই সার সংক্ষেপগুলো প্রকাশ করব। আবার ঢাকার বাইরে যে সমস্ত ডায়লগগুলো হবে, ওপেন পাবলিক ফোরাম, সেগুলোর ক্ষেত্রেও আমরা তাই করব। ফলে 3 মাস 4 মাস পরে আমরা একটা সার সংক্ষেপের রেকমেন্ডেশনের পরিকল্পনা করছি না, আমরা এখনই ইন্টারজেক্ট করতে চাই, এখনই। এবং আমরা যেটা বলছি, বারবারই বলি, মানে সিজিএসের এই সংলাপের মধ্য থেকে সমস্ত কিছু বেরিয়ে আসবে আমরা তা কিন্তু মনে করছি না। আমাদের কাজটা হচ্ছে সূচনাটা করা, অন্যদেরকে কিছু কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এবং আপনাদের সহযোগিতা চাও, যে আপনারা এগুলি নিয়ে আপনাদের অনুষ্ঠানে বিভিন্নভাবে কথা বলুন। হ্যাঁ, তাতে যদি মনে হয় যে যারা এই সমস্ত সংলাপ থেকে খুব
ইফেক্টিভ কিছু বেরোচ্ছে না সেটাও বলুন, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আলোচনাটা করুন। আমরা সেই আলোচনার জায়গাটা তৈরি করতে চাই, শুরু করতে চাই। প্রশ্নটা ছিল যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, তারপরে এগুলি শেষ টেস্ট করে তারপরে নির্বাচন হবে না নির্বাচন আগেই হবে আর কি। এই দায়িত্বটা সরকারের, এখন যারা দায়িত্বে আছেন তাদের। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না, এটা আমরা মনে করি। যে কারণে আমরা এটাকে বলছি যে আপনি এখন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংগ্রাম, তার মধ্যে কতগুলি বিষয়কে আমরা চিহ্নিত করেছি যেগুলোর খুবই জরুরি। এর মধ্যে একটি সংবিধান অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আরেকটা বিষয় যেটা আমরা মনে করি যে বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলোর মানে ঢেলে সাজানো সংশোধন সংযোজন যেভাবে বলেন আর কি, এগুলিতে হাত দিতে হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া জীবিকা ইত্যাদির প্রসঙ্গ, দ্রব্যমূল্যের প্রসঙ্গগুলো আমরা মোকাবেলা করছি না কেন আমাদের এই ইস্যুতে? এর একটা বড় কারণ হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে দেখার চেষ্টা করছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে তৈরি করা যায় যারা এগুলো মোকাবেলা করতে পারবে। যেমন ধরুন অর্থনৈতিক নীতিমালার কথা আমরা যখন বলছি, এই যে সামগ্রিকভাবে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির যে সামগ্রিক পরিস্থিতি, সেগুলো শুধুমাত্র বন্যা পরবর্তী পরিস্থিতি নয়, সামগ্রিকভাবে এগুলি মোকাবেলা করার জন্য অর্থনৈতিক নীতিমালাগুলোকে আসলে লক্ষ্য করতে হবে। আর ওই 2009 সালের কথা বলুন, আগে 90-এর কথা বলছিলেন, যে শেষ পর্যন্ত যেগুলো ট্রিগার করে জীবিকার প্রশ্ন, জিনিসপত্র, সেগুলো পরে গিয়ে রাজনীতির মধ্যে আলোচনায় প্রাধান্য মানে রাজনীতির বিষয়টায় প্রাধান্য পায়। রাজনীতির বিষয়টা প্রাধান্য পায় কারণ হচ্ছে যে রাজনীতি এগুলি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে। মানে রাজনৈতিক মানে ফ্রেমওয়ার্কটা, রাজনৈতিক উদ্দেশ্যটাই আসলে এগুলো শেষ পর্যন্ত ডিটারমাইন করে। ব্যাংকিং সেক্টর লেখকগুলো আপনি দেখবেন আর কি গত 15 বছরে বা তারও আগে আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এগুলো তৈরি হয়েছে ব্যাংকের নিজস্ব দুর্বলতার কারণে নয়, কিন্তু ব্যাংকিংয়ের আইন থেকে শুরু করে সমস্ত কিছু বদল করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। ফলে রাজনীতিতে যুক্ত থাকলে, রাজনীতির কাঠামোগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে সম্ভবত লং টার্মে, দীর্ঘমেয়াদে সেটার মোকাবেলা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবে কিনা? রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করছি যে প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করছি সেগুলিতে আমরা স্টেক হোল্ডার হিসেবে অন্যদের মতামতগুলো নিতে চাচ্ছি, যাতে করে রাজনৈতিক দলগুলো এগুলো বিবেচনায় নিতে পারেন। এটা কেবলমাত্র শুধু সরকারের জন্য নয়, বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছেও এই জিনিসগুলো পৌঁছানো দরকার, যাতে করে তারা তাদের মতো করে এই জায়গার আলোচনাগুলোকে নিয়ে তাদের মতো করে মোকাবেলা করতে পারেন, তাদের মতো করে অ্যাড্রেস করতে পারেন। তাদের অংশগ্রহণটা আমরা চাই ওই অর্থে যে এই ধারণাগুলো তারা কিভাবে দেখেন, তাদের কাছে আমরা তাদের বাইরে থেকে সিভিল সোসাইটি হিসেবে পলিটিক্স এবং স্টেট, দ্যাট ইজ পলিটিক্যাল পার্টি অ্যান্ড স্টেট, দুইটার মাঝখানে দাঁড়িয়ে আমরা কথাগুলোই বলতে চাই, যাতে করে তারা এটা বাই ইন করবেন কিনা, সাবস্ক্রাইব করবেন কিনা, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। চাপ বলুন, মানে একেবারে সহজ আবদার বলুন, চাপ বলুন, অনুরোধ বলুন, যেভাবেই বলেন, হ্যাঁ, কাজটা আমরা মাঝখানে দাঁড়িয়ে করতে চাই দুই দিকের জন্য। সরকারের কাছে যেমন আমরা যারা ক্ষমতায় দায়িত্বে আছেন তাদের কাছে যেমন আমরা পৌঁছাতে চাই, রাজনৈতিক দল, কারণ শেষ পর্যন্ত প্রক্রিয়াটা রাজনৈতিক, এ বিষয়ে আমাদের মনে কোনো সংশয় সন্দেহ নেই। ভয়ের সংস্কৃতির কথা বলছিলেন, মিডিয়ার কথা বলছিলেন একজন। মিডিয়াগুলো বেরিয়ে আসছে কিনা সেটা আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন। যদি না হয় তাহলে কথা বলুন, আপনাদের ভীতিটা কোথায়? যদি শুধু এই পরিস্থিতির কারণে আমি বলছি না, আপনি একটা দুটো দিনের কথা বলেছেন, তো এর বাইরেও অনেক ব্যাপার আছে, তাই না? শুধুমাত্র 15ই আগস্ট বা 21শে আগস্ট হলো কিনা সেটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন না, আমার ধারণা পারবেন না। আমার যৎকিঞ্চিত গণমাধ্যমের ধারণা থেকে আমি বলতে পারি সেটা নির্ধারক নয়। নির্ধারকটা হচ্ছে সামগ্রিকভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে কিনা এবং গণমাধ্যমগুলো সেগুলো রেপ্রেজেন্ট করে কিনা। করার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলো আপনারা বলুন, আপনারাই বলুন, এটা অন্যদের জন্য অপেক্ষা না করাই ভালো। গণমাধ্যমের দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সাংবাদিকদের ইউনিয়নগুলো এতটা দলীয়করণ হয়েছে যে
যে তারা আসলে সাংবাদিকদের স্বার্থ রক্ষা করেন নাকি অন্য কিছু রক্ষা করেন, সেই প্রশ্ন সবসময় উঠেছে। তাহলে আসুন এই সুযোগে যারা আপনারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তারা এরকম প্ল্যাটফর্ম তৈরি করুন, বা যেগুলো প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মধ্যে তাদের সঙ্গে আলোচনা করুন, যাতে করে প্রকৃতপক্ষে সাংবাদিকদের স্বার্থ, শুধুমাত্র আর্থিক স্বার্থ নয়, আমি বলছি সাংবাদিকদের সাংবাদিক থাকার স্বার্থ, সেটার জন্য যেন তারা উদ্যোগী হন, সেই চেষ্টা করুন। ভয়ের সংস্কৃতির কথা বলছিলেন একজন, সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি যখন এটা একদিনে যাবে না। আপনি যদি মনে করেন যে হঠাৎ করে ক্ষমতায় 3 জন লোক পরিবর্তিত হয়েছে, একজন লোক পালিয়ে গেছেন, তাতেই ভয়ের সংস্কৃতি সমস্তটা চলে যাবে তা নয়, এর প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো না পরিবর্তন হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন। কিন্তু ভয়ের সংস্কৃতি মোকাবেলা করার জন্য ব্যক্তির সক্রিয়তা জরুরি। আবু সাইদ একাই দাঁড়িয়েছিলেন, তাই তো? আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ট্রাকে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেটা মোকাবেলা করার চেষ্টা করে, একাই দাঁড়িয়েছিলেন। সেই শক্তিটা ব্যক্তির সক্রিয়তায় আছে। সেই শক্তি যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন হবে। সংস্কৃতি একদিনে বদলায় না। আমি একটু সংযোজন করি। আমরা তরুণদের কথা বলছি, ছাত্রদের কথা বলছি। এটার একটা ইউনিক দিক হচ্ছে এই আন্দোলনের যে মেয়েদের পার্টিসিপেশন। এই যে প্রফেসর রিয়াজ বললেন যে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, আমরা দেখেছি যে একটা মেয়ে দাঁড়িয়ে কীভাবে সাহস দেখিয়েছে। এবং শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিগুলো না, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, স্কুল কলেজের ছেলেমেয়েরা যেভাবে এগিয়ে এসছে, মানে গোটা বাংলাদেশ। সো আমাদের এক পরিবার হিসেবে, একটা দেশ হিসেবে থাকতে হবে। প্রফেসর রিয়াজ যেটা বললেন যে পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে আমরা অতীতে লক্ষ্য করবেন যে আমাদের বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সকল রাজনৈতিক দলকেই আমরা সন্নিবেশিত করবার চেষ্টা করি আমাদের বিভিন্ন প্রোগ্রামে। ভবিষ্যতে আমরা এটা নিশ্চয়ই করব, কিন্তু আপাতত অন্যদের কথা আমরা শুনতে চাই, সরকারকে শোনাতে চাই, রাজনৈতিক দলগুলোকে শোনাতে চাই। বিষয় 8টা কেন, এই 8টার বাইরেও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। 5 মাসের আপাতত একটা পরিকল্পনা, এই 5 মাসের মধ্যে অন্য বিষয় এর সঙ্গে যুক্ত হতে পারে। 5 মাসের পরে গিয়েও আমরা অন্যান্য বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করবো। তো আমরা এখানেই শেষ না, অন্যরাও করবেন, সেটি যেমনটা প্রফেসর রিয়াজ আশা করছেন। আমরা আশা করি যে সবাই এই বিষয়ে আমরা একসঙ্গে কাজ করবো। আমিনাল রশিদ। আমার নাম আমিনাল রশিদ, নেক্সাস টেলিভিশনে কাজ করি। স্যার, একদম স্পেসিফিক প্রশ্ন আমার সংবিধান পুনর্লিখন বলছেন শব্দটা। আমরা জানি যে এক ধরনের পুনর্লিখন হয়েছে 2011 সালে 50 সংশোধনের মাধ্যমে, বেসিক্যালি পুনঃস্থাপন। 72 সংবিধানে হুবহু ফিরিয়ে আনার চেষ্টা ছিল, কিছু কিছু জায়গায় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন। আমরা জানি যে সংবিধানের যে কোনো একটা শব্দ পরিবর্তন করতে গেলেও সংসদে 2/3 মেজরিটি লাগে। আগামী সংসদে ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার আসবে, তারা যদি 2/3 মেজরিটি না হয়, তারা আসলে পুনর্লিখনটা করবে কি করে? হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে এই সরকার গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন ফোরামে যে আলোচনাটা আছে যে এই সরকার যে নির্বাচনটা দেবে সেটা সরকার হবে না, একটা গণপরিষদ নির্বাচন দেবে, যাতে করে গণপরিষদে যারা সদস্য হয়ে আসবেন ওনারা সংবিধানটাকে নতুন করে লিখবেন। আপনি যে শব্দটা বলছেন পুনর্লিখন, আপনি সেটা ইঙ্গিত করছেন কিনা এক ধরনের সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদের নির্বাচন, এটা আপনি মিন করেন কিনা? এক। সেকেন্ড কোশ্চেন একটু সাপ্লিমেন্টারি, গণমাধ্যমের আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে যে এই আজকে অনেক সমালোচনা আমাদেরকে নিয়ে হচ্ছে, তো মূল সম্পদটা কোন জায়গায়? যে এটা কি রাষ্ট্রীয় চাপ, মালিকের চাপ, বিজ্ঞাপনদাতাদের চাপ, নাকি আমরা যারা কাজ করি আমাদের সেলফ সেন্সরশিপ? ধরেন একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে 15 আগস্ট 21 আগস্টের কেন এটা হলো না? সরকারের তরফে কোনো চাপ ছিল যে 15 আগস্ট নিয়ে কোনো স্টোরি করা যাবে না, 21 আগস্ট নিয়ে করা যাবে না? আমি জানি না, নাকি আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি, এখন 21 আগস্ট নিয়ে বোধহয় রিপোর্ট করা ঠিক হবে না, এখন 15 আগস্ট নিয়ে বোধহয় রিপোর্ট করা ঠিক হবে না। অর্থাৎ এটা ম্যাটার অফ সেলফ সেন্সরশিপ। এখান প্লিজ মাইক। আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে এসেছি, রিপোর্টার। আমার একটা জানার বিষয় যে আমি গ্রাম থেকে এসেছি। সব জায়গায় যেটা দেখা হয় যে গ্রামের মানুষের যা চিন্তা চেতনা, সেটা আসলে শহরে যারা অনেক সমাবেশ করে সেখানে রিফ্লেক্ট হয় না বিভিন্ন সেক্টরেই। সো আমার প্রশ্নটা হলো যে আপনারা যে সংলাপগুলো করবেন সেটা আসলে কিভাবে গ্রামের প্রান্তিক মানুষরা থাকবে কিনা, এক্সক্লুসিভ করবেন কিভাবে, সেটা একটু জানার বিষয়। বৈষম্য অনিয়মের বিরুদ্ধে স্যার আপনি সবসময় কথা বলেছেন, এগুলো জানা। সেখানে আমার প্রশ্ন হলো যে স্যার এই যে সংলাপগুলো করবেন সেখানে আপনাদের যা সুপারিশ, সেটা এই সরকার বা এই স্টেক হোল্ডারগুলো কেন গুরুত্ব দেবে? আপনারা এই ধরনের কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা? থার্ডলি হলো যে আপনি বলেছেন যে সাংবাদিকরাও চাইলে এই সিচুয়েশনে
নতুন কিছু করতে পারে, যেহেতু ট্রেড ইউনিয়নগুলো করাপ্ট বা তারা বিতর্কিত। তো স্যার, আপনি কি মনে করেন যে স্টুডেন্টদেরও রাজনৈতিক দল গড়ার একটা কথা শোনা যাচ্ছে, তো নতুন কোনো রাজনৈতিক দল আসা উচিত কিনা, আর সেখানে স্টুডেন্ট বা এরা যদি কিছু করে আপনারা তাদেরকে কিভাবে পরামর্শ দিতে পারেন? আর কেউ? জি প্লিজ। আসসালামু আলাইকুম। আমি একটু আগে যিনি বললেন ওনার পরিচয়টা দিয়ে প্লিজ। আমি আনিকা বলছিলাম, দৈনিক বার্তা পত্রিকাতে আছি। তো একটু আগে যিনি কথা বললেন ওনার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। আপনারা বারবার আবু সাইদের কথা বলছেন, তরুণ নেতৃত্বের কথা বলছেন, কিন্তু এই সংলাপের মধ্যে কিন্তু তরুণ নেতৃত্ব কিভাবে রাজনীতিতে টিকে থাকবে বা যুক্ত হবে সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা আমরা দেখতে পাইনি। তো রাজনৈতিক দলগুলোকে বাধ্য করার মতো কোনো ধরনের কাঠামো তৈরি করার বিষয়ে আলোচনা বা তরুণ নেতৃত্ব কিভাবে সামনে টিকে থাকবে রাজনীতিতে, কারণ সবসময় আমরা দেখে থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই তরুণদের নিয়ে এভাবে কাজ করে না। তো সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা থাকবে কিনা আপনাদের সেটি একটি বিষয়। এর পাশাপাশি আমার আরেকটি জানার বিষয় ছিল যে বিএনপি থেকে এখন নির্বাচন নিয়ে চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে নির্বাচন কবে হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তো আমার জানতে চাওয়া হলো, আপনারা 5 মাস সময় নির্ধারণ করেছেন, তো এটা একটু দীর্ঘ সময় হয়ে গেছে কিনা, যে উইদিন 3 মান্থস হলে যে ভালো হয় কিনা, কেননা আমরা নির্বাচন কবে হবে একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে আছি, এখনো নিশ্চিত নয়। এটা আমরা একদম ব্যক্তিগত জায়গা থেকে যে সময়টা ঠিক আছে কিনা বা একটু 3 মাসের মধ্যে হলে ভালো হয় কিনা, এগুলি করবেন। থ্যাংক ইউ। আর কেউ করবেন? আমরা শেষ করতে চাই। আর কেউ প্রশ্ন করবেন? প্লিজ। আমি আসাদ, মোহনা টেলিভিশনে কাজ করি। আমার দুই সহকর্মীর কথাটাকে আসলে যুক্ত করতে চাচ্ছিলাম। আমার একজন সহকর্মী বললেন যে প্রান্তিক পর্যায়ের মানুষকে কিভাবে যুক্ত করা যায়, আর একজন সহকর্মী বললেন যে তরুণ নেতৃত্ব নিয়ে কোনো নির্দেশনার কথা। তো আপনারা যদি আপনাদের যে 4টি জেলায় যে কথাগুলো বলছিলেন যে আলোচনা হবে, সেখানে যদি আমরা দেখেছি যে সমন্বয়করা রয়েছেন তারা যারা রাজধানী কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক মূলত থাকে, তারা আসলে ফোকাসে থাকেন। আমি যারা প্রান্তিক পর্যায়ে অনেক যেগুলা কলেজ ছিল, ভার্সিটি ছিল, সেই এলাকার সমন্বয়ক কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিদেরকে নিয়ে যদি আপনারা আসেন, তাহলে প্রান্তিক মানুষের কথাটাও আসে, অথবা যে তরুণ প্রজন্মের নেতৃত্ব বিষয়টি আসে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন আর একটি আমি নিতে পারি, যদি কেউ মনে হয় কোনো হাত দেখা যাচ্ছে। আমিন আল রশিদের কথা দিয়ে শুরু করি, পূর্ব পরিচিত বলে। সেলফ সেন্সরশিপের কথা বলছিলেন তো সেলফ সেন্সরশিপ আসলে এক ধরনের মিসনোমার, বুঝতে পেরেছেন? মিসনোমার এই কারণে যে আসলে আপনি সেলফ সেন্সর করেন যখন আপনি বুঝতে পারেন বাইরের একটা চাপ আছে, ভিজিবল অথবা ইনভিজিবল, আপনার মাথার মধ্যে ঢুকে পড়েছে যে একটা চাপ কোথাও আছে, ফলে চাপটা থাকে, আপনি ফিল করে সেই জন্য সেলফ সেন্সর করেন। সেই জন্য আমি সবসময় খুব সেলফ সেন্সরশিপ ভলান্টারি বলে মনে করি না, এটা আমার ধারণা। অ্যাগেন এই উত্তরগুলো আমি দিচ্ছি ইন মাই পার্সোনাল ক্যাপাসিটি, যেগুলো সিজিএসের বিষয় সেটাতে আমি খুব স্পেসিফাই করব। তো আর আপনি যে প্রশ্নটা তুললেন যে আমি কিছু ইঙ্গিত করছি কিনা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা না করার, তো একটা হচ্ছে যে সিজিএসের উত্তর যেটা আমি দেই সেটা হচ্ছে যে এই আলোচনার মধ্যে সংবিধান নিয়ে একটা আলোচনা হবে দুদিন পরে। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়, পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই। আপনি সংবিধান নিয়ে কাজ করেছেন, আমিন, আপনি জানেন যে এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি, এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি, আর কোনো পথ কি আছে আমরা জানি না। আমার ধারণা আর কোনো পথ নেই। আপনার যদি জানা থাকে, অন্যদের যদি জানা থাকে তাহলে বলুন, তাহলে একটা পথ পদ্ধতি বের করা যাবে। কিন্তু পুনর্লিখন ছাড়া ব্যান্ডেড দিয়ে কাজ হবে আমি মনে করি না। ব্যান্ডেডে কাজ, এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধানে, এমন ব্যবস্থা করা হয়েছে। এসব আলোচনা করাও কিন্তু আসলে বাংলাদেশের বিরাজমান সংবিধানের
7-এর ক ধারা অনুযায়ী কি হতে পারে আপনি জানেন তো, তাই না? তো সেটাও স্মরণ করুন। তাহলে এই হচ্ছে সংবিধান, আপনি বুঝুন। ফলে পথ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই। আমরা কোনো প্রতিশ্রুতি পেয়েছি না, আমরা কারো কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি, সিজিএস কোনো প্রতিশ্রুতি পাইনি, আমি কোনো প্রতিশ্রুতি পাইনি, জেলুর রহমান কোনো প্রতিশ্রুতি পাইনি, কোনো রকম যারা অংশগ্রহণ করবেন তারা কোনো প্রতিশ্রুতি পাননি। আমাদের কাজ হচ্ছে একই সঙ্গে দায়িত্বে যারা আছেন এবং যারা দায়িত্বে যেতে আগ্রহী রাজনৈতিক দল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কাঠামোগত পরিবর্তনগুলো কী। সকলেই আসলে যেটা বলছেন প্রান্তিক মানুষের অংশগ্রহণের বিষয়, প্রান্তিক মানুষের অংশগ্রহণের জন্যই আমরা আপাতত 5 মাসের ক্ষেত্রে 4টি বিভাগীয় যেটা করা হচ্ছে সেটা কেবলমাত্র শিক্ষার্থীদের ডাকা হচ্ছে তা নয়, এটা সকলকে ডাকা হবে। এটা সর্বস্তরের মানুষের যতদূর সম্ভব রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা তাদের কথা শুনতে চাই। শিক্ষার্থীদের তো ধরুন সমন্বয়কদের কথা বলছে, তাদের বলার পথ পদ্ধতি আছে, তাদের একটা ফোরাম আছে, তারা কমিউনিকেট করতে পারছেন, কিন্তু অন্য অনেকে তো পারছেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একটু অভিমানের স্বরে বলি, সব দায়িত্ব আমাদের দিচ্ছেন কেন? আপনাদের সত্যি তো আমাদের চেয়ে অনেক বড়। ব্যক্তি হিসেবে আমার কথা বিবেচনা করুন, আমি একজন, সিজিএস হিসেবে আমরা কয়েকজন, সিজিএস একটা প্রতিষ্ঠান, এতগুলো গণমাধ্যম, তাহলে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আপনারা হন। আপনার পক্ষে অনেক সহজ আমার চেয়ে, আমাদের চেয়ে, তাই না? তাহলে আসুন এই প্রসঙ্গগুলি নিয়ে প্রান্তিক মানুষের অংশগ্রহণ। তরুণদের কথা বলছিলেন আপনারা একাধিক ব্যক্তি, যে তরুণদের দল করা না করা, অংশগ্রহণ করা, এই দায়িত্বটা আমাদের নয়। তরুণরা কি করবেন, রাজনৈতিক প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবেন সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে দিন। এই জায়গায় আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে রাষ্ট্রের যে কাঠামোগত দিকগুলো সেগুলোর দিকে নজর দেওয়া। আমরা সেভাবেই লক্ষ্য করার চেষ্টা করছি, সেভাবেই বিষয়গুলো নির্ধারণ করেছি। 5 মাস কেন, 3 মাস না কেন? আমরা 3 মাস করলে আপনি হয়তো বলতে পারতেন 1 মাস না কেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরুন কথার কথা, এই 3 মাসে যদি দায়িত্বে পরিবর্তনও ঘটে, রাষ্ট্র পুনর্গঠনের কাজ কিন্তু বন্ধ করা যাবে না। কে দায়িত্বে আসলেন, কে ক্ষমতায় আসলেন, কারণ অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে কোনো অবস্থাতেই, এমনকি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও, আপনি এই যারা এখন দায়িত্বে আছেন তারা যদি আগামীকাল সকালে মনে করেন যে আমরা থাকবো না এবং একটি রাজনৈতিক দল মানে মিছিল সহকারে অথবা নির্বাচনের মাধ্যমে গিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন, এই সমস্যাগুলো যাবে না। মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা, তাদেরকে ভুক্তভোগীদেরকে সুবিচার দিতে হবে, এটা করতে হবে যেই সরকারি আসুক। ফলে 5 মাস আমরা এখন ভাবছি যে এই মুহূর্তে 5 মাসের মধ্যে পরিকল্পনা করেছি। যেটা জেলুর বলেছেন সেটা হচ্ছে যে আমরা এর বাইরে অনেক বিষয় যুক্ত করতে পারবো, হয়তো আমরা চেষ্টাও করব যে অন্যান্য বিষয়গুলো এবং যতদূর সম্ভব আরও বেশি মার্জিনালাইজ পিপুলকে, আরও বেশি মানে যারা প্রান্তিক মানুষ আছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু আবারও বলি, শুরুতে যেটা বলেছিলাম প্রায় শেষ, যেহেতু আমরা এখন শেষ করব, আমরা এখানে এসেছি আপনাদের সহযোগিতা চাইতে। একটা নতুন পরিস্থিতিতে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর আছে, তার বাইরেও আপনার আমার দায়িত্ব আছে। গণমাধ্যম হিসেবে আপনারা আসেন, সকলে মিলে এই চেষ্টাটা করি, এটাই আমাদের আহ্বান। ধন্যবাদ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা আশা করব যে আগামী দিনগুলোতে, অতীতে আপনারা প্রায় সবাই আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা মনে করি আমাদেরকে সহযোগিতা মানে হচ্ছে বাংলাদেশকে সহযোগিতা এই অর্থে যে এখন পর্যন্ত আমাদের কাজকর্মে তেমন কোনো ব্যত্যয়, বিচ্যুতি, স্বার্থ লক্ষ্য করা যায়নি, যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে বা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা এটা করেছি। যদিও আমি শুরুতেই বলেছিলাম কেউ যাই আমরা করি না কেন সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, বাট এখন দেশে প্রচুর মামলা হচ্ছে, কথাবার্তায় যা হয়েছে আমরা সেদিকে যাব না, অতীতেও যাইনি, এখনও যাব না, বাট আমরা চাইবো যে সবাই আমরা যেন পরস্পরকে সহযোগিতা করি, যেটা গেছে কিন্তু অবশ্যই ভবিষ্যতে এগোবার স্বার্থে যেখানে সংশোধন দরকার, যে বিচারগুলো করা দরকার, তদন্তগুলো করা দরকার, সেটা রাষ্ট্র সরকার করবে। কিন্তু সিরিয়াস প্রতিষ্ঠান হিসেবে বা ব্যক্তি হিসেবে আমরা আমাদেরকে যারাই যেভাবে আক্রমণ করার চেষ্টা করুন না কেন, ব্যক্তিগতভাবে আমরা সেটা দিচ্ছি না, প্রতিষ্ঠান হিসেবে সেটা এখন পর্যন্ত দিচ্ছি না। আসলে আমরা সবাই মিলে কাজ করি এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে
ভূমিকা রাখি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে শনিবার দিন। আমরা বিএসএ কনস্টিটিউশন নিয়ে আমাদের প্রথম আলোচনাটা শুরু করব বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সকাল 9:30টায়। আপনারা যদি অফিস থেকে অ্যাসাইনমেন্ট পান বা নিজেরা অ্যাসাইনমেন্ট নেন, আপনাদের সেখানে দেখা হবে। কিন্তু আগামী কয়েক মাস আমাদের প্রচুর প্রোগ্রাম আছে, সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের সবাইকে চায়ের আমন্ত্রণ। ধন্যবাদ।